guys, what's up? How are you all? I hope you are all by grace of Almighty Allah. Here today's my topics tag question. Everybody we know that tag question usually we see in conversation. আমরা সবাই জানি যে কনভারসেশনে আমরা ট্যাগ কোশ্চেন সাধারণত ইউজ করা হয়। তো আমরা আজকের টপিকের মূল বিষয়বস্তু তো ট্যাগ কোশ্চেন, যেহেতু তোমাদের ক্লাসটা শুরু করার আগে একটা তথ্য তোমাদের দিতে চাই। আমাকে অনেক টিচার্স না, অনেক অভিভাবক গার্ডিয়ান আমাকে নক করছে যে স্যার 9-10-এর ক্লাস কেন নিচ্ছেন না, শুধুমাত্র 11-12-এর ক্লাস নিচ্ছেন কেন বেশি বেশি। তো আমি বলেছিলাম যে আমি একটা রুটিন দিয়েছি, এবং রুটিন অনুযায়ী আমি পার্ট টু পার্ট ক্লাস নিব। আমার এই ক্লাসটা গতকালকে নেওয়ার কথা ছিল, আমার বাসায় ওয়াইফাইয়ের কারণে আমি ক্লাসটা শেষ করতে পারিনি। তো যাই হোক, যেহেতু আজকে আমি আসছি, তো আপনারা টেনশন করবেন না। যে সকল অভিভাবক আমার লাইভ দেখেন বা ভিডিওগুলো দেখেন, তো আমি বলবো যে আপনাদের ধারাবাহিকভাবে আমি পুরো সিলেবাসটাই কভার করবো ইনশাল্লাহ। তো যদি লকডাউন যদি লং টাইমও হয় তাহলে তো আর কিছু করার নাই। তো আমি চেষ্টা করবো এখানে আমার শেষ করে দেওয়ার। যাই হোক, তো আমি আর বেশি কথা বললাম না। আমি আমাদের ট্যাগ কোশ্চেন ক্লাস 9 এবং 10-এর, বিশেষ করে ক্লাস 10-এর অনেক গার্ডিয়ান আমাকে বলেছিল যে স্যার রিভিশনটা কেন হচ্ছে না, আর ক্লাস 9 তো শুধুমাত্র। তো আমি রিভিশন থেকে শুরু হোক আর প্রথম থেকে শুরু হোক, আমি আগে ঘোষণা দিয়েছিলাম যে A to Z আমি ট্যাগ কোশ্চেন নিয়ে কথা বলবো আজকের ক্লাসে। তো আমরা শুরু করা যাক আমাদের আজকের ক্লাসটা। ট্যাগ কোশ্চেন মানে কি? জুড়ে দেওয়া কোশ্চেন, রাইট? ট্যাগ কোশ্চেন মানে হচ্ছে জুড়ে দেওয়া কোশ্চেন। যারা এই মুহূর্তে ট্যাগ কোশ্চেন নিয়ে চিন্তিত বা ট্যাগ কোশ্চেন ভালো বোঝে না, তাদেরকে আমি একটু বলার চেষ্টা করি, যেহেতু এটা ইউজুয়ালি ট্যাগ কোশ্চেন ইউজড ইন কনভারসেশন সেন্টেন্স, তাই না? তো ট্যাগ কোশ্চেন মানে জুড়ে দেওয়া, অর্থাৎ যে কনভারসেশনের সময় সেন্টেন্সের শেষে যে একটি সমার্থসূচক প্রশ্ন জুড়ে দেওয়া হয়। অর্থাৎ আমি যখন কোনো কথা বলবার শেষে যদি আমি কোশ্চেন বোধক কোনো অর্থ বিভক্তি দিয়ে আমি শেষ করি, সেটা হচ্ছে আমাদের ট্যাগ কোশ্চেন, রাইট? তো আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে শুরু করতে চাচ্ছিলাম যে মাহিয়া লিভস ইন ঢাকা আর দে প্লেইং ক্রিকেট। আমি দুটো এক্সাম্পল দিয়েছি যে মাহিয়া লিভস ইন ঢাকা কমার পরে একটা দেখো ডাজেন্ট শি আমি ব্যবহার করেছি, ডাজেন্ট শি ব্যবহার করেছি। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এই ডাজ বা এখানে কি ব্যবহার করেছি, দা প্লে ক্রিকেট, দে প্লে ক্রিকেট, ডোন্ট দে, এই শব্দগুলো কোত্থেকে আসলো বা আমি হুটহাট করে কোথা থেকে ব্যবহার করব, এটা কিন্তু আমাদের জানতে হবে, কারণ ট্যাগ কোশ্চেনের ফর্মটা জানা আমাদের জন্য খুবই জরুরি। তো তোমাদেরকে এই ট্যাগ কোশ্চেন শেখার ভিতরে আমি বলবো, যারা আমার লাইভ দেখছো, যদি ভিডিও ক্লিয়ার না থাকে কমেন্ট করবা, যদি কোশ্চেন না পারো কমেন্ট করবা। আর যারা সেকেন্ড ইয়ারে লাইভে জয়েন করছো তাদেরকে বলবো তোমাদের গ্রামার চর্চার জন্য, গ্রামার শেখা ভালো, যেহেতু তোমরা এরপরে অ্যাডমিশন পরীক্ষা দিবা তখন এই ট্যাগ কোশ্চেনটা কিন্তু লাগবে। সুতরাং এখন এটা তোমরা করতে পারো, চাইলে লাইভ কথা করতে পারো। আর কেমন হচ্ছে কোনো কিছু জানার থাকলে অবশ্যই প্রশ্ন করবা, যে কোনো কোশ্চেন করতে পারো, বিশেষ করে ট্যাগ কোশ্চেনের উপরে। ওকে, তো দেখো মাহিয়া লিভস ইন ঢাকা, অর্থাৎ মাহিয়া লিভস ইন ঢাকা, এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি যে সাবজেক্ট থার্ড পারসন থাকলে ভার্বের সাথে এস অথবা ইয়ে যুক্ত হয়, তাহলে এস বা ইয়ে যুক্ত হয়ে তার জন্য কি আসছে, ডাজ আসছে। আর যেহেতু ট্যাগ কোশ্চেনের দুটো সাইড আছে, একটা আছে নেগেটিভ ট্যাগ, একটা পজিটিভ ট্যাগ। অর্থাৎ আমার কোশ্চেন যদি সবসময় পজিটিভ হয় তাহলে অ্যান্সার হবে নেগেটিভ। আর প্রশ্নে যদি পজিটিভ হয় তাহলে উত্তর হবে নেগেটিভ, আর কোশ্চেন যদি নেগেটিভ হয় তাহলে উত্তর হবে পজিটিভ। তার মানে ট্যাগ কোশ্চেনের দুটো পার্ট আছে, ট্যাগ কোশ্চেন হচ্ছে পজিটিভ ট্যাগ আর হচ্ছে নেগেটিভ ট্যাগ। তো এখানে মালিহা লিভস ইন ঢাকা, এটা ছিল একটা পজিটিভ বাক্য, তার জন্য এই মালিহার ক্ষেত্রে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, থার্ড পারসন সিঙ্গুলারের জন্য কি হয়, ডাজ বসে, তার জন্য ডাজ থেকে ডাজ নট, আর মালিহার প্রোনাউনটা শি। ঠিক একই রকম দেখো এখানে দে প্লে ক্রিকেট, দে ছিল থার্ড পারসনে যেটা প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার জন্য সাহায্যকারী ভার্ব ডাজ হওয়ার কথা, কিন্তু মনে রাখতে হবে থার্ড পারসন যদিও প্লুরাল সাবজেক্ট, এর পূর্বে কখনো ডাজ বসে না, তার জন্য কি বসছে, ডু, অর্থাৎ ডু থেকে ডোন্ট দে। এখন ট্যাগ কোশ্চেনে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ট্যাগের ফর্ম, অর্থাৎ ভার্বের যে ফর্মটা আমরা নেগেটিভলি পড়বো, সেই ভার্বের ফর্মটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের ভার্বের ফর্ম, যেমন এম থাকলে এম নট, ইজ থাকলে ইজ নট, আর থাকলে আরএন্ট, ওয়াজ থাকলে ওয়াজেন্ট, ওয়ার থাকলে ওয়ারেন্ট, শ্যাল থাকলে শ্যান্ট, ক্যান নট থাকলে ক্যান্ট, কুড নট থেকে কুডেন্ট, মে নট থেকে মেন্ট, মাইট নট থেকে মাইন্ড, মাস্ট থেকে মাসেন্ট, হ্যাভ থেকে হ্যাভেন্ট, হ্যাজেন্ট, ঠিক একই রকম হ্যাডেন্ট, ডোন্ট, ডিডেন্ট, ডাজেন্ট, নিডেন্ট, ডেয়ারেন্ট, ওট টু।
এটা আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ট্যাগ কোশ্চেনে সবসময় এই ফর্মটা ব্যবহার করতে হবে, এই ফর্মটা আমাদের ব্যবহার করতে হবে, ফুল ফর্ম ব্যবহার করা যাবে না। আচ্ছা, আরেকটা জিনিস ট্যাগ কোশ্চেনে খুব গুরুত্বপূর্ণ, ট্যাগ কোশ্চেনে সবসময় সেন্টেন্সের সাবজেক্টের প্রোনাউন বসে 100%। এই রুলসটা লিখে রাখো, কারণ এটা পরীক্ষা কিন্তু তোমাদের লাগবে। ট্যাগ কোশ্চেনে সবসময় সেন্টেন্সের সাবজেক্টের প্রোনাউন লাগে। যেমন এখানে মালিয়া দিয়ে শুরু করেছিলাম, কিন্তু এর আনসার করার সময় শি লিখেছি, আমি চাইলে তো মালিয়া ডাজেন্ট মালিয়া লিখতে পারতাম না, এটা লেখা যাবে না, এর প্রোনাউনটা লিখতে হবে। ওকে, দ্বিতীয় কথা হচ্ছে ট্যাগ কোশ্চেনে সবসময় ভার্বের এই যে কন্ট্রাস্ট ফর্ম শর্ট ফর্মটা ব্যবহার করতে হবে, ট্যাগের ফর্মটা ব্যবহার করতে হবে। এবং তৃতীয় একটা কথা বলি, ট্যাগ কোশ্চেনের লাস্টে কিন্তু প্রশ্নবোধক অর্থাৎ সাইন অফ ইন্টারোগেশন প্রশ্নবোধক চিহ্ন যদি আমরা ব্যবহার করে না করি, তাহলে কিন্তু ট্যাগ কোশ্চেনের নাম্বার কাটা যাবে। ঠিক আছে, ট্যাগ কোশ্চেনের নাম্বার অবশ্যই কাটা যাবে যদি সাইন আপ আমরা ব্যবহার না করি। আমি আর একটু রিভিশন করছি, ট্যাগ কোশ্চেনের মৌলিক বিষয়গুলোর মধ্যে একটা হচ্ছে সেন্টেন্সে সবসময় সাবজেক্টের প্রোনাউন ব্যবহার করতে হবে। 2 নম্বর হচ্ছে ট্যাগ কোশ্চেনের কি ব্যবহার করতে হবে, ভার্বের শর্ট ফর্ম ব্যবহার করতে হবে। আর 3 নম্বর বলছি ট্যাগ কোশ্চেনের সবসময় সেন্টেন্সের প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। আর 4 নম্বর কথা হচ্ছে ট্যাগ কোশ্চেনের যদি প্রশ্ন যদি পজিটিভ হয় উত্তর হবে নেগেটিভ, প্রশ্ন যদি নেগেটিভ হয় উত্তর হবে পজিটিভ। ওকে, আর লাস্ট কথা আছে যে যেহেতু আমাদের কোশ্চেনটা দেওয়া থাকবে প্রশ্নে, তার প্রশ্ন তুলে যতটুকু তুমি অ্যান্সার করবে সেটা নিচে অবশ্যই একটা আন্ডারলাইন করে দিয়ে বোঝাই দিবা। অনেকে হাইলাইটার দিতে পারো, সেক্ষেত্রে আমরা সবুজ অথবা বেগুনি রঙের হাইলাইটার ব্যবহার করতে পারি। ওকে, এটা ছিল আমাদের ট্যাগ কোশ্চেন। তো এই ট্যাগ কোশ্চেনের ভাগগুলো আমরা বলেছি, এখন আমরা সরাসরি রুলস চলে যাব। যেহেতু আমাদের 30 মিনিটসের A to Z আমরা ট্যাগ কোশ্চেনে শুরু করব, তো আমি আর সময় নষ্ট করছি না। যদি কারো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আমরা ট্যাগ কোশ্চেনের সবথেকে যে ইম্পর্টেন্ট রুলস গুলো অর্থাৎ যে নিয়মটা সবথেকে বেশি আসে আমি সেটা দিয়েই শুরু করব। ঠিক আছে, তো আমি চাই তোমরা একটু বেশি বেশি কমেন্ট করো, প্রশ্ন করো, ট্যাগ কোশ্চেনে কোনো প্রবলেম আছে কিনা। ঠিক আছে, যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কোশ্চেন করো। ওকে, তো আমি এখন সব থেকে যে নিয়মটা বেশি আসে সেটা হচ্ছে আমি সেই নিয়মটা লিখছি। একটা হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট। ভার্ব প্লাস অবজেক্ট থাকলে আমাদের লিখতে হয় উইল ইউ। এটা তো সমস্যা হয়ে গেল। দেখো ট্যাগ কোশ্চেনের রুলস, একটা হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট। ভার্ব প্লাস অবজেক্ট থাকলে লিখতে হবে উইল ইউ অথবা ওন্ট ইউ। কেউ চাইলে ক্যান্ট ইউ, মে ইউ লিখতে পারো। এখন ভার্ব প্লাস অবজেক্ট মানে কি, এটা হচ্ছে ইম্পারেটিভ বাক্য। ভার্ব প্লাস অবজেক্ট মানে কি, ইম্পারেটিভ বাক্য। আমরা সবাই জানি যে ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে সাধারণত ইম্পারেটিভ বাক্য চলে যায়। তাহলে এখন ইম্পারেটিভ বাক্যের সংজ্ঞাটা আসলে কি, ইম্পারেটিভ বাক্যটার সংজ্ঞাটা আমাদের জানা খুবই জরুরি। ইম্পারেটিভ বাক্য হচ্ছে যে সাধারণত যে সেন্টেন্সে আদেশ করা, নির্দেশ করা, অনুরোধ করা, প্রস্তাব করা ইত্যাদি বোঝায়। অর্ডার করা অর্থাৎ রিকোয়েস্ট, অর্ডার্ড, কমান্ডেড, প্রপোজড ইত্যাদিকে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সকে বোঝায়, এক্সপ্রেস করে, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে ফাইন, তো এখন একটা এক্সাম্পল দিয়ে দিই। দেখো আমাদের এই এক্সাম্পলটা প্রায় পরীক্ষায় আসে, যেমন এই যে নেভার টেল এ লাই। এটা হচ্ছে don't forget me। আবার do the work, do the work। এখন প্রশ্ন হচ্ছে, আমি এখানে 3টে এক্সাম্পল লিখেছি, এটা বোঝানোর জন্য একটু খেয়াল করো যারা আসছো। হ্যাঁ, ঠিক আছে, তো দেখো আমরা সাধারণত নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই এটা নেগেটিভ একটা বাক্য, তোমরা সবাই জানো যে নেগেটিভ অর্থ। আবার প্রথম রুলসটা এখানে মিলে গেছে, আমরা বলছি কোশ্চেন যদি নেগেটিভে থাকে উত্তর হবে পজিটিভ। যেহেতু
এটা নেভার টেলে লাই, এটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, দেখো ভার্ব দিয়ে শুরু হয়েছে, ভার্ব প্লাস অবজেক্ট, যেহেতু এটা অ্যাডভার্বিয়াল বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব টাইপের শব্দগুলো সেন্টেন্সের আগে পরে শুরুতে মাঝে এবং লাস্টে বসতে পারে, যে কোনো জায়গায়, বিশেষ করে অ্যাডভার্ব তো বসতেই পারে। তো ভার্ব প্লাস অবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট, এই যে ভার্ব প্লাস অবজেক্ট, তার মানে ভার্ব প্লাস অবজেক্ট যদি সেন্টেন্সকে আমাদের উত্তরটা কি হবে, এটা যদি যেহেতু নেগেটিভ বাক্য তাই উত্তরটা হবে পজিটিভ, তাহলে উইল ইউ। ঠিক একই রকম ডোন্ট ফরগেট মি, এটা ছিল অক্সিলারি ভার্ব, এটা মূল ভার্ব। আমাকে ভুলে যেও না, এটাও নেগেটিভ বাক্য, নট মানে নেগেটিভ, তার মানে উইল ইউ। এখানে ক্যান ইউ দিলেও বাক্য হবে, মে ইউ দিলেও বাক্য হবে, যেহেতু তোমাদের ভুল হয় তাই আমি একটা দিয়ে শিখালাম। ওকে, আর এখানে বলছি ডু দা ওয়ার্ক, মানে কাজটি করো, তার মানে ইউ ডু দা ওয়ার্ক, অর্থাৎ ওয়ান্ট ইউ। এটা ছিল হ্যাবোধক বাক্য, তাই উইল ঠিক না হয়ে কি হচ্ছে উইল নট ইউ, অর্থাৎ ওয়ান্ট ইউ। এটা ছিল আমাদের 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম দেখো, দুই নম্বর নিয়মে আছে লেটস অথবা লেটার্স প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, এটা যদি থাকে তাহলে কি হবে, কোনো কিছু ভাবার দরকার নেই, এটা কিন্তু 100%, এই নিয়মটা 100% পরীক্ষায় আসবে, 100% এই নিয়মটা আসবে, লেটস অথবা লেটার্স। বাংলাদেশের 2009 থেকে শুরু করে 2019 পর্যন্ত যতগুলো এসএসসি পরীক্ষা হয়েছে এবং যত জায়গায় ট্যাগ কোশ্চেন ছিল, যে প্যাটার্নে, সেই প্রত্যেকটা বোর্ডে, প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা প্যাটার্নে এই নিয়মটা আসছে। সুতরাং তোমরা যদি এই নিয়মটা একবার মুখস্থ কণ্ঠস্থ করো, সমস্যা নেই, তোমাদের পরীক্ষায় থাকবে। লেটস অথবা লেটাস, আমরা জানি লেটস দিয়ে বাক্য শুরু হলে সেটা প্রপোজ করা বোঝায়, লেটস দিয়ে বাক্য শুরু হলে সেটাকে প্রপোজ করা বোঝায়, তাই না? সাধারণত আমি যেটা বলতে যাচ্ছি, লেট দিয়ে বাক্য শুরু হলে সেটাকে প্রপোজ করা বোঝায়। সুতরাং এখন দেখো আমি কিভাবে বাক্য লিখি, দেখো লেটস প্লে ক্রিকেট, লেটস প্লে ক্রিকেট, তার মানে আনসার কি হবে উইল ইউ। let us join the party, let us join the party, let us join the party, তার মানে shall we। আমি এটা বলতে যাচ্ছি লেটস অথবা লেটার্স, আমি এটা বলতে যাচ্ছি লেটস অথবা লেটার্স দিয়ে বাক্য শুরু হলেই না নেগেটিভ না পজিটিভ, কোনো চিন্তা করার দরকার নেই, উত্তরটা কি হবে shall we হবে। ওকে, আমরা নেক্সট রুলে চলে যাচ্ছি। দেখো নেক্সট রুলসটা আসলে কি, let me, let him, let her, let them প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে বাক্য শুরু হলে তার অ্যানসারটা হবে কি উইল ইউ। আগে যেমন তোমরা shall we শিখছো, ঠিক এটা আছে উইল ইউ। অর্থাৎ এই নিয়মটাকে আমরা যেভাবে শিখব সেটা হচ্ছে, যদি লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম দিয়ে যে ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে শুরু হয় বাক্য, তাহলে আমরা নিশ্চিত থাকো আমাদের আনসারটা কি হবে উইল ইউ, আনসারটা কি হবে উইল ইউ। ঠিক একই রকম এক্সাম্পল বলছি, দেখো লেট মি গো আউট, তার মানে আনসার কি হবে উইল ইউ। হ্যাঁ বোধক না বোধক দরকার নেই, লেট হিম ডু ইট, আনসার কি হবে উইল ইউ দাও। অনেকে প্রশ্ন করতে পারে স্যার হিন্দি আছে তো, মি দিয়ে আছে তো, উইল আই দিব। অনেকে বলতে পারে যে উইল হি দিব, এরকম দিব, এগুলো আসলে কন্ট্রাস্টেড হয়ে যায়, এটা সাংঘর্ষিক হয়ে যায়। সাধারণত এখানে আমরা যেহেতু ইউটাকে উচ্চ থাকে তাই আমরা সবসময় ইউ ব্যবহার করবো, উইল ইউ। ঠিক আছে, যখন ইউ উচ্চ থাকে সবসময় আমরা কি ব্যবহার করবো উইল ইউ ব্যবহার করবো। ওকে, আমি এই নিয়ম থেকে বেরো যাচ্ছি, আমি আরো এর থেকে আরো বেশি ইম্পর্টেন্ট নিয়মগুলো করছি। ট্র্যাক কোশ্চেনের ইতিহাসে আরেকটা নিয়ম প্রায় পরীক্ষায় আসছে, বিগত 2009 থেকে আমি অ্যানালাইসিস করে দেখেছি 19 সাল পর্যন্ত। সেই নিয়মটা হচ্ছে এই নিয়মটা, এখন খেয়াল করো, ট্র্যাক কোশ্চেনে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে
যদি দেশের নাম, দেশের নাম, নদীর নাম, চাঁদ, তারা ইত্যাদি নাম থাকে, তবে প্রোনাউন হিসেবে সি বসে। এখন প্রশ্ন হচ্ছে এত বড় নিয়ম আমার লেখার কি দরকার? এটা হচ্ছে প্রশ্ন। এখন আমি একটা এক্সাম্পল লিখি, আবার বলি। বাংলাদেশ স্মল কান্ট্রি, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। এখন প্রশ্ন আসতে পারে যে স্যার এত বড় নিয়ম কেন আসলে লিখলে? ঠিক আছে, আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, ইজেন্ট শি না লিখলাম কেন? এটা হচ্ছে প্রশ্ন। আমি ইজেন্ট বাংলাদেশও লিখতে পারতাম। তোমরা যারা আমার ক্লাসের শুরু থেকেই আছো, একবারে ফার্স্টেই আমি তোমাদের 4টা অপশন দিয়েছিলাম, 3টা অপশন দিয়েছিলাম। বলেছিলাম যে ট্যাগ কোশ্চেন সবসময় সেন্টেন্সের প্রোনাউন বসে। বলেছিলাম, খেয়াল করে দেখো, ট্যাগ কোশ্চেন সবার সেন্টেন্সের প্রোনাউন বসে। সুতরাং বাংলাদেশের সাবজেক্ট তার প্রোনাউনটা দিতে হবে। আর যেহেতু আমাদের দেশটা মা মাটির সঙ্গে তুলনা করা হয়, মা মাটি ও দেশ, খেয়াল করো, মা মাটি ও দেশ, যারা মা মাটি ও দেশের তুলনা করা হয়, তাই প্রোনাউনটা মায়ের সাথে তুলনা করা হয়, তার জন্য দেশকে মায়ের সাথে তুলনা করা হয়, তাই প্রোনাউনটা হি না হয়ে সি বসছে তার জন্য। আর নর্মাল নিয়ম, ম্যানুয়াল নিয়ম কি ছিল? পজিটিভ থেকে নেগেটিভ করতে হয়, তার মানে ইজ থেকে ইজ নট, অক্সিলারি ভার্বের পরে নট বসাতে হয়, তারপরে সাবজেক্টের প্রোনাউন, এরপরে প্রশ্নবোধক চিহ্ন। ওকে, আমি ট্যাগ কোশ্চেনের শুরুতেই বলেছিলাম যে পজিটিভ থাকলে উত্তরটা নেগেটিভ হবে, আর প্রশ্ন যদি নেগেটিভ থাকে উত্তরটা পজিটিভ হবে। যদি এখানে আমরা লিখতাম বাংলাদেশ ইজ নট এ স্মল কান্ট্রি, তাহলে আমাদের উত্তরটা হতো এরকম হতো, উত্তরটা হতো এরকম, ইজ হি, ইজ শি। ওকে, এটা একটা গুরুত্বপূর্ণ নিয়ম। ওকে, আমরা পরবর্তী নিয়মে চলে যাচ্ছি। ওকে, পরবর্তী নিয়মে মোস্টলি ইম্পর্টেন্ট নিয়মগুলো আমি দেখানোর চেষ্টা করছি। যেমন ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট হিসেবে যদি সামথিং, এনিথিং, সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং, ইত্যাদি থাকে, এইগুলো থাকে, এদের প্রোনাউন হিসেবে কি বসবে? এই যে ইট বসে। ঠিক আছে, এগুলো থাকলে এদের প্রোনাউন হিসেবে ইট বসে। এটা পরীক্ষায় আসবেই। ঠিক আছে, এটা পরীক্ষায় আসবেই। ঠিক আছে, কারণ এটা সাবজেক্ট দিয়ে আমাদের অসংখ্য বাক্য আসছে। ঠিক আছে, এটা অবশ্যই আসবে। বুঝতে পেরেছ? যেমন আমি একটা এক্সাম্পল দিতে হবে এখন। এভরিথিং ইজ পসিবল, এভরিথিং ইজ পসিবল তো মানে কি? ইজন্ট ইট। যদি বলতাম, এরকম বলতাম যে ইজ নট পসিবল, তাহলে উত্তরটা কি আসতো? ইজ ইট। খেয়াল করো, এভরিথিং ইজ পসিবল। ওকে, আমরা এখন পরের নিয়মে চলে যাচ্ছি। আমি আবার বলছি, ট্যাগ কোশ্চেনের সেন্টেন্স সাবজেক্ট যদি সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং, সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং থাকে, তাহলে এদের প্রোনাউন হিসেবে অবশ্যই ইট বসে। সুতরাং এভরিথিং ইজ পসিবল
তখন অ্যান্সারটা কি হচ্ছে ইজেন্ট ইট, আর যদি বলতাম এভরিথিং ইজ নট পসিবল তাহলে কি হতো ইজ ইট হতো। ওকে, আমরা পরবর্তী নিয়মে যাচ্ছি, খেয়াল করো। ট্যাগের মধ্যে যদি নট, নো, নেভার, নাথিং, nobody, none, hardly, hard, hardly, seldom, rarely, few, little, etc. ইত্যাদি থাকলে উত্তর করার সময় নেগেটিভ করতে হবে না। কেন হবে না? এই শব্দগুলো থাকলে এরা নিজেরাই নেগেটিভ। এই শব্দগুলো কি? এই শব্দগুলো হচ্ছে নিজেরাই নেগেটিভ। যেহেতু এরা নিজেরাই নেগেটিভ, সুতরাং নেভার, নাথিং, নট, নো, নোবডি, নান, তারপরে হচ্ছে হার্ডলি, রিয়ারলি, ফিউ, লিটিল, স্কেয়ারলি, এটসেট্রা, এই শব্দগুলো নিজেরা নেগেটিভ। সুতরাং ট্যাগের মধ্যে যে সেন্টেন্স থাকুক না কেন, এটা থাকলে আমাদের নেগেটিভ উত্তরটা করা যাবে না, পজিটিভ উত্তর করতে হবে। এখন আমার একটা এক্সাম্পল দিচ্ছি। আমি যদি বলতাম যে নুসরাত has a few friends, তারপরে a few আছে, তাই না? hasn't she, এখন এ দিয়েছে বলে উত্তরটা কি হয়েছে? hasn't হয়েছে। যদি এ না থাকতো, এই এটা এখানে নাই, তাহলে উত্তরটা কি আসতো? has she, কারণ এটা এখন নেগেটিভ অর্থ আসছে। ঠিক আমি আরেকটা এক্সাম্পল তোমাদের দিচ্ছি। এইখানে দেখো, I have few friends, এটা দেখে মনে আছে একটা পজিটিভ বাক্য। I have few friends, হ্যাঁ ফ্রেন্ডস তো বলছি। I have a few friends, এটা মনে হচ্ছে না? I have a few friends, এরকম মনে হচ্ছে। অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা পজিটিভ বাক্য, কিন্তু এটা বাক্যটা কতটা পজিটিভ না, অতটা না, পজিটিভই না, নেগেটিভ। ঠিক আছে, একই রকম। যেমন যদি বলতাম নান ক্যান ডু ইট, এটা অলরেডি পরীক্ষায় আসছে। ক্যান দে, আমরা জানি যে নানের পরিবর্তে প্রোনাউনটা কি বসে? দে বসে। আর এখানে ক্যান নট থেকে কারেন্ট হতো, ক্যান নট হতো, কিন্তু ক্যান নট হবে না, কারণ নান নিজে নেগেটিভ। ওকে, আমরা পরবর্তী নিয়মে চলে যাচ্ছি। কোশ্চেনে সাবজেক্ট হিসেবে যদি নান, নো ওয়ান, somebody, everybody, everyone, শুধু এভরি দিয়েও হয়, all, anybody,
nobody, all of them, some of them, most of them, ইত্যাদি থাকে। তবে এদের প্রোনাউন হিসাবে দিয়ে বসে। ক্লিয়ার? অর্থাৎ এইগুলো দিয়ে সাবজেক্ট, তো এই শব্দগুলোর সাবজেক্ট হিসেবে বসবেই, ঠিক আছে? ওকে, দেখো এই প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে আমাদের সেন্টেন্স শুরু হতে পারে। যেমন নান ক্যান ডু ইট, সামবডি হেল্পস মি, এভরিবডি হেটস এ লায়ার। অর্থাৎ এই টাইপের বাক্য অসংখ্য বার 2009 সাল থেকে 2019 সাল পর্যন্ত বিভিন্ন বোর্ডে ট্যাগ কোশ্চেন এসএসসি লেভেলে ক্লাস 9-10 আসছে। তো এদের সাবজেক্ট হিসেবে এই শব্দগুলো সাবজেক্ট হিসেবে যখন থাকবে তখন এদের প্রোনাউনটা হিসেবে দিয়ে বসতে হবে, নিশ্চিত আকারে আমরা দিয়ে দিব। এখন প্রশ্ন হচ্ছে দের পূর্বে ডাস বসে কিনা। আমাদের বিশেষ করে আমি যখন বোর্ডের খাতা দেখছি তখন দেখছি দের পূর্বে অনেকে ডাস দিয়ে রাখছে। অনেকে মনে করছে যে আমি তো 5-5 পেয়ে যাবো ট্যাগ কোশ্চেন, কিন্তু আসলে কিন্তু না, দের পূর্বে কখনোই ডাস বসবে না। দে নিজে একটা কি প্লুরাল প্রোনাউন, রাইট? সুতরাং এখানে দের পূর্বে ডাস বসবে না, দের পূর্বে সবসময় ডু বসবে। আর একটা জিনিস খেয়াল করতে হবে যে এই সেন্টেন্সে অল অফ দেম, সাম অফ দেম, মোস্ট অফ দেম অথবা নান অফ দেমও যদি হয়ে থাকে হয়, তবুও প্রোনাউনটা কি হবে, দে হবে। আমি এখন একটা এক্সাম্পল দিচ্ছি, খেয়াল করো। একটা এক্সাম্পল, এভরি বডি হেটস এ লায়ার। হেটস আছে, তার মানে এখানে একটা এস বাই এস আছে, এস বাই এস, তার মানে এখানে মনে হচ্ছে এটা ডাজ হবে, এরকম মনে হচ্ছে, কিন্তু না, হবে না, এরকম দেওয়া যাবে না। এখানে ডোন্ট দিতে হবে। কারণ কি, এই যে আমাদের প্রোনাউনটা কি আছে, দে আছে। আমি তোমাদের আবারও বলি ট্যাগ কোশ্চেন তুলে অ্যান্সার করতে হবে। কোশ্চেনটা তুলে নতুন করে যে অ্যান্সার করবে সেটা আন্ডারলাইন করবা এবং লাস্টে প্রশ্ন উত্তর চিহ্ন দিতে হবে। আমি ট্যাগ কোশ্চেনকে আমি আবারও বলছি, ট্যাগ কোশ্চেন দুই ভাগে ভাগ করা যায়, পজিটিভ ট্যাগ, নেগেটিভ ট্যাগ। প্রশ্ন যদি পজিটিভ থাকে উত্তরটা হবে নেগেটিভ, আর প্রশ্ন যদি নেগেটিভ হয় উত্তরটা হবে নেগেটিভ। ট্যাগ কোশ্চেনে সবসময় সেন্টেন্সের প্রোনাউন ব্যবহার করতে হবে, সবসময় সেন্টেন্সের প্রোনাউন ব্যবহার করতে হবে। ট্যাগ কোশ্চেনে যদি একটা স্বাভাবিক নেগেটিভ শব্দ থাকে পরবর্তীতে সেটা উত্তরটা পজিটিভ হয়। ওকে, তো এইগুলো আছে আমাদের এই নিয়মটা ছিল খুব ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকটা বলতাম, যদি এখানে যদি বলতাম অল অফ দেম আর এনজয়িং দিস ক্লাস, ঠিক আছে, সেম উত্তরটা হতো আর এন্ড দে, এরকম আসতো। আমি এখন পরের নিয়মে চলে যাচ্ছি। যেহেতু আমাদের ক্লাস টাইম খুব শর্ট, আমরা সেই শর্ট টাইমের ভিতরে আমাদের ক্লাসটা শেষ করতে হবে। ঠিক একই রকম যদি ট্যাগে সেন্টেন্স সাবজেক্ট হিসেবে ট্যাগ কোশ্চেনের সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি all of us, some of us, most of us ইত্যাদি থাকে, তাহলে এদের প্রোনাউনটা কি বসবে, উই বসবে। প্রোনাউনটা কি বসবে, উই বসবে। কারণ আজ কোত্থেকে আসছে, উই থেকে আসছে। আজ কোত্থেকে আসছে, নরমালি আজ উই থেকে আসছে, ঠিক আছে? যেমন আমি এক্সাম্পল বলছি, all of us attended the class। ক্লাসে দিই attended, আমি ইট যোগ করেছিলাম, মানে পাস্ট টেন্স, আর পাস্ট টেন্স তাহলে কি হবে, didn't we। আমাদের খেয়াল করতে হবে এই আজ কোত্থেকে আসছে, সাধারণত উই থেকে আজ আসছে। আজ থেকে কি আওয়ার। আমরা যখন ভয়েস করাবো, আমরা যখন ন্যারেশন করাবো, তখন কিন্তু আমাদের কেসগুলো লাগবে। আর এই কেস যদি আমি ঠিকঠাক মতো না পারি, তাহলে নিঃসন্দেহে তোমরা ভালো করতে পারবে না।
আমি যখন কোনো গ্রামার ক্লাসে করাই আমি তোমাদেরকে বলি যে প্রত্যেকটা গ্রামারের সেন্টেন্স সেন্টেন্স থেকে শুরু করে সেন্টেন্স টেন্স ট্রান্সফরমেশনের প্রত্যেকটা পার্ট টু পার্ট কিন্তু একটার সাথে একটা রিলেটেড। তোমরা যদি পার্টস অফ স্পিচ পড়ো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্রিপজিশন সবগুলোই কিন্তু একটার সাথে একটা জড়িত। অর্থাৎ একটা গ্রামার যদি ক্লাস মিস করে পরের ক্লাস কিন্তু সে ডাউন হয়ে যাবে। সুতরাং আমাদের প্রত্যেকটা পার্ট টু পার্ট করতে হবে। ঠিক একই রকম যদি আমি আরেকটা যাচ্ছিলাম যে যদি এরকম আসের জায়গায় যদি ইউ থাকে উত্তরটা কিন্তু ইউ হবে। অল অফ ইউ, সাম অফ ইউ, মোস্ট অফ ইউ, এভরিওয়ান অফ ইউ, তাহলে প্রোনাউনটা কি হবে? এটাও কিন্তু ইউ হবে। আমি উত্তরটা আমি নিজে নতুন করে লিখলাম না, জাস্ট শর্টকাট করলাম, ঠিক আছে? আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। অল অফ পরবর্তী নিয়মে নতুন এক্সাম্পল। ইউ রূপটা কি? ইউ ইউর। সুতরাং আমার সাবজেক্টটা ইউ যা আছে তাই থাকবে। দেখো, all of you can speak well। তোমাদের মধ্যে কেউ কেউ ভালো স্পিক ইংলিশ করতে পারে বা সবাই পারে। all of you যদি বলছি তাহলে অ্যান্সারটা কি হবে? can't you। সুতরাং যারা ইংলিশে কথা বলতে চাও, কনভারসেশনটা কন্টিনিউ করতে চাও, তাহলে এটা কোশ্চেন, যেহেতু আমি আগেই সংজ্ঞায় বলেছিলাম যে কথোপকথনের জন্য বিশেষ করে ট্যাগ কোশ্চেন বলা হয়। ট্যাগ কোশ্চেন মানে জুড়ে দেওয়া কোশ্চেন। অর্থাৎ কনভারসেশনে কথোপকথন করার সময় যে এক ধরনের স্টেটমেন্টকে সমর্থন জোগানোর জন্য যে ধরনের সাপোর্ট দেওয়ার জন্য সেন্টেন্সের লাস্টে কোশ্চেন জুড়ে দেওয়া হয় সেটাকে ট্যাগ কোশ্চেন বলে। তো এটা ছিল আমাদের এই নিয়ম। তো এই আছে আমাদের মোটামুটি একটা নিয়ম। আমরা প্রায় শেষ পর্যায়ে আসছি। তবে আমি তোমাদের আমার একটা অভিজ্ঞতার একটা কোশ্চেন তোমাদের দিব, দেখি তোমরা কেউ পারো কিনা, ঠিক আছে? আমি একটা পরীক্ষা দিতে গিয়েছিলাম, তো আমাকে এই কোশ্চেনটা দেওয়া হয়েছিল মাইলস্টোন থেকে। আমি একবার মাইলস্টোনের ডেমোতে গিয়েছিলাম, তো আমি পারছিলাম। এখন তোমরা পারছো কিনা দেখো। ট্যাগ কোশ্চেন ছিল এরকম যে I is a letter। এখন ট্যাগ কোশ্চেন কি হবে? আমি এই মুহূর্তে যারা লাইভে আছে তারা একটু দেখো। I is a letter। এরকম কিছু কিছু কোশ্চেন থাকবে চাকরির ক্ষেত্রে, বিভিন্ন পাজেল কোশ্চেন। যদিও পরীক্ষা আমি এখন টাইপে দেখি নাই, কিন্তু বিভিন্ন জায়গায় আমি বিশেষ করে ক্যাডেট কলেজ, তারপরে বিভিন্ন চাকরির পরীক্ষাতে আমি টাইপে দেখেছি। যারা সেকেন্ড ইয়ারে আছো, দেখো I is a letter মানে I একটা অক্ষর, কিন্তু এখানে কিন্তু I একটা অক্ষর। তার মানে কি উত্তরটা কিন্তু এরকমই হবে, isn't it। অনেকে isn't I লিখে ফেলবে, তাহলে ভুল হবে কিন্তু। আবার আরেকটা প্রশ্ন ছিল, আমি আরেক জায়গায় পরীক্ষা দিতে গেছিলাম, চাকরির পরীক্ষা, সেটা ছিল এরকম, ডু ইট। সুতরাং আমি এরকম পারা উচিত, এটা কিন্তু উত্তরটা এরকম হবে, কারণ ডু ইট কাজটি করো, এই টাইপের।